हेलो भाई लोग, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজকের আবার জ্বালাতে চলে এসেছি চলতরিতের লেকচার 2 নিয়ে। তো প্রথমে কেমন চলছে পড়াশুনো? আশা করি ঠিকঠাক। চলো প্রথমে দেখে নিই যে কী কী চ্যাপ্টার, মানে কী কী চ্যাপ্টারে আজকে কী কী পড়বো, টপিকস টু বি কভার্ড। ঠিক আছে, প্রথমে কালকে কী কী পড়েছি সেগুলো একটু দেখে নেবো, একটু রিক্যাপ করে নেবো যে কালকে কী কী পড়েছিলাম সেগুলো। আর একটা অঙ্ক বলেছিলাম, শেষের অঙ্কটা আরেকবার আমি করিয়ে দেবো। তারপরে তড়িৎ ও তার শ্রেণী বিভাগ পড়বো, মানে চ্যাপ্টারের ভিতরে আবার ঢুকছে আসল। তারপরে তড়িৎ বিভব পড়বো, তারপরে তড়িৎ চালক বল পড়বো বা ইএমএফ। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। আমি ততক্ষণ এটা মুছে দিয়ে আমি কোশ্চেনটা টুকে দিচ্ছি, কাট কর। চলো, তো আগের দিন কোশ্চেনটা আবার পড়ে নিই। দুটি বিন্দু আধান +5 ইএসইউ ও -6 ইএসইউ এর মধ্যে 30 নিউটন আকর্ষণ বল ক্রিয়া করছে, তাদের মধ্যেকার দূরত্ব নির্ণয় করো। ঠিক, এবার আগের দিন আমরা যা যা পড়েছিলাম তাদের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কুলম্বের সূত্র, তারপরে আর এই অঙ্কগুলো। ঠিক, এই অঙ্ক থেকে 2 নম্বর আসে প্রায়। আর কুলম্বের সূত্র, আর কি পড়েছিলাম, তড়িৎ আধানের সম্পর্কে পড়েছিলাম, তড়িৎ আধানের একক, মাত্রা আর তড়িৎ আধানের সংজ্ঞা, ওগুলো মনে রেখে দিও, তাহলে ওখান থেকে বেশিরভাগ কোশ্চেন আসে। মানে আগের দিন যত পড়েছিলেন তার মধ্যে থেকে এই 3টে টপিকই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। একটা তড়িৎ আধান, তারপরে কুলম্বের সূত্র, তারপরে হচ্ছে গিয়ে কুলম্বের সূত্র থেকে অঙ্ক, আর কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, ওটাও খুব বেশি আসে না। ঠিক, চলো তো এটা এবার করে নিই। কী লেখা, দুটি বিন্দু আধান এবার পড়লাম। তো প্রথম আধান নির্মাণ Q1, আমি দুবার করাচ্ছি আর তোমরা ভালো করে বুঝতে পারো। ঠিক, +5 ইএসইউ। দ্বিতীয় স্পেলিং কি এটা? স্পেলিং একটু গন্ডগোল হয় আমার, একটু এটা একটুখানি চেক করে নিও। ইএসইউ, ঠিক, Q1 Q2 ধরে নিয়েছি। এবার আগের দিন আমরা কে এর মানের সম্পর্কেও পড়েছিলাম। ঠিক, কুলম্বের সূত্র, আগে কুলম্বের সূত্রটা লিখে নিয়ে, কুলম্বের সূত্র সাইডে লিখে নিচ্ছি। F = K Q1 Q2 / r²। মানে এটা কি Q1 চার্জ, এটা Q2 চার্জ, তাদের মধ্যেকার দূরত্ব হচ্ছে গিয়ে r। ঠিক আছে, তাদের মধ্যেকার দূরত্ব হচ্ছে গিয়ে r, আর তাদের মধ্যে যে বল ক্রিয়া করছে সেটা হচ্ছে গিয়ে F। এবার কে এর দুটো মান পড়েছিলাম, একটা সিজিএসে, এখানে রিক্যাপটা এখানটাই করে দিচ্ছি। ঠিক আছে, আগের ইয়েতে কে এর মান সিজিএসে কত পড়েছিলাম, 1, আর এসআইতে 9 × 10⁻৯। ঠিক আছে, ও আরেকটা জিনিসে পড়েছিলাম, নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সিজিএস কখন থাকবে, যখন এফ কাজ করবে যখন ডাইনে, কিউ যখন ইএসইউতে থাকবে, আর আর যখন সেন্টিমিটারে থাকবে, তখন তাকে বলো সিজিএস। আর যখন এসআই কখন হবে, যখন এফ থাকবে নিউটনে, কিউ থাকবে Q1 Q2 থাকবে হচ্ছে কুলম্বে, আর আর হবে হচ্ছে গিয়ে মিটারে। ঠিক, তো চলো এবার আমরা দেখলাম বেশিরভাগ ক্ষেত্রে সিজিএসে রাখলে আমাদের সুবিধা হয়, আর এখানে দুটো একক সিজিএসে দেওয়া আসে। তো আর দুটো একক সিজিএসে দেওয়া আছে, আর এফ এর মানটা শুধু এসআইতে দেওয়া আছে, তো ওটাকেও আমরা সিজিএসে কনভার্ট করব। এবার লিখি, তাদের মধ্যেকার আকর্ষণ বল
বল এফ ইজ ইকুয়াল টু কত 30 নিউটন। ঠিক, এটাকে এবার সিজিএসে কনভার্ট করলে কত হচ্ছে 30 ইন্টু 10⁻5, যেহেতু এটা সাইডে লিখে দেবে। যেহেতু 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁻5 ডাইন। ঠিক, এটা কি হবে তাহলে, এটার ইউনিট কত হবে ডাইন। ঠিক, তো এবার শুধু আমরা ফর্মুলায় ফেলে দেবো, অ্যান্সার হয়ে যাবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু, এবার আগের দিন আরেকটাও আমরা জিনিস করেছিলাম, আর এর মানটা খুব খারাপ বেরাচ্ছিল, তাই মধ্যেকার দূরত্বের বর্গও করেছিলাম। কালো কালি কি, মধ্যেকার দূরত্বের বর্গ, কারণ খুব খারাপ একটা ভ্যালু বেরোচ্ছিল তাই। ঠিক আছে, এবার করে নিই এফ কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার আর স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে যাই, এটাই হচ্ছে মধ্যেকার দূরত্বের বর্গ। কে এর মান 1, Q1 এর মান কত, Q1 এর মান হচ্ছে কি 5, Q2 এর মান হচ্ছে 6, এফ এর মান 30 ইন্টু 10⁻5। এই দুটো দিয়ে এটা কেটে গেল, সুতরাং আর স্কোয়ার, এখানে বা লিখতে পারো, ঠিক আছে, এখানে বা লিখতে পারো বাংলায় লিখলে, আর এটাও লিখতে পারো বা অরও লিখতে পারো, তোমাদের সৃজন দাদা নিশ্চয়ই শেখাচ্ছে আশা করি। ঠিক, তো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হলো 10⁻, দেখো এখানে কত আছে 1, এখানে কত হচ্ছে, এগুলো সব কেটে যাচ্ছে, 1/10⁻5। এবার 1/10⁻5টাকে ওপরে নিয়ে চলে গেলে 1/10⁻5, এবার এটাকে ওপরে নিয়ে চলে গেলে কত হবে 10⁻5। ঠিক আছে, আর অ্যান্সার আসবে সেন্টিমিটার স্কোয়ারে, কারণ দূরত্বের বর্গ নির্ণয় করতে বলেছে, তাই ইউনিটটাও স্কোয়ার হয়ে যাবে, তাই সেন্টিমিটার স্কোয়ারে অ্যান্সার আসবে। ঠিক আছে, এবার তাহলে মোটামুটি রিক্যাপ হয়ে গেল, এটাই অ্যান্সার। তো আগের ক্লাসের মোটামুটি রিক্যাপ হয়ে গেছে, এবার চলো তাহলে এই ক্লাসে এবার স্টার্ট করি। চলো, তো এবার লেকচার স্টার্ট করা যাক। কি, এবার আমরা পড়বো সেই একদম ক্লাসের শুরুতেই যেটার কথা বলেছিলাম, তড়িতের বিষয়, সেই এবার নামের মানে বুঝবো। তড়িৎ কাকে বলে বলেছিলাম আগের দিন, যে তড়িৎ এক প্রকার শক্তি যা তড়িতাধানের আধান, মানে আধান, এটা ঠিক আছে, তড়িতাধানের চলাচলের ফলে সৃষ্টি হয়। ঠিক, বলবে আগের দিন তো দাদা এটা বললে। হ্যাঁ, এবার আজকে তাও একবার লিখে নিলাম, তোমরা এবার নোটসটা তাহলে ভালো করে বানাতে পারবে। এটা লিখে নাও, আগের দিন তুমি তড়িতাধান মানে জানতে না, এখন জানো তড়িতাধান মানে, তড়িতাধানদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ জানো, এগুলো জানো। ঠিক, তড়িতাধান কাকে বলে সেটাও বুঝতে পেরে গেছো। এবার তড়িৎ দু ধরনের হয়, ঠিক, একটা হচ্ছে গিয়ে স্থির তড়িৎ, আরেকটা হচ্ছে গিয়ে চলতড়িৎ।
ঠিক। এবার বলবে, এবার এদের একটু এটা সম্বন্ধে একটু জেনে নেই, স্থির তড়িৎ কাকে বলে। এটা ডেফিনেশন লিখছি, হ্যাঁ, তোমরা এরম ভাবে নোটসটা বানাবে, ঠিক। যে তড়িৎ উৎপত্তিস্থলে আবদ্ধ থাকে তাকে স্থির তড়িৎ বলে। আবার যে তড়িৎ উৎপত্তিস্থলে আবদ্ধ শুধু থাকে না, বা এটাকে আরো কিরকম ভালো করে লেখা যায়, আমি আরো লিখে রেখেছি, যে তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। স্থান লিখে দিয়ে একটু ভালো শব্দ শোনাচ্ছে। তাকে কি তড়িৎ বলে? চলতড়িৎ বলে। ঠিক। কি বলছে? যে তড়িৎ উৎপত্তি স্থলেই আবদ্ধ থাকে, ঠিক আছে, তাকে স্থির তড়িৎ বলে। ঠিক। কি বলছে? যে তড়িৎ উৎপত্তি স্থলেই আবদ্ধ থাকে তাকে স্থির তড়িৎ বলে, আর যে তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তাকে চলতড়িৎ বলে। এবার তোমরা বলবে, দাদা তুমি কি আমাদের সাথে ইয়ার্কি মারছো? প্রথমে বললে তড়িৎ এক প্রকার শক্তি যা তড়িতায়তনের চলাচলের ফলেই সৃষ্টি হয়, আবার বলছো আবার স্থির তড়িৎ, মানে যেটা স্থির থাকে, স্থির থাকলে সেটা আবার তড়িৎ কি করে হলো? চলো ওটা এবার আমি তোমাকে ভালো করে নেক্সট পেজে বোঝাচ্ছি। হ্যাঁ চলো এবার দেখো, এবার তোমাদেরকে পার্থক্যটা বুঝিয়ে দিই। ঠিক, আমি বললাম যে আগের পেজে লিখেছিলাম, এইখানটায় ভালো করে স্থির তড়িতের ডেফিনেশনটা লেখা আছে, ঠিক আছে, এটাই তোমরা পরীক্ষায় লিখবে, আর খাতাতেও এটাই লেখে, যে উৎপত্তি স্তরে স্থির অবস্থায় আবদ্ধ থাকে এবং সেই স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না তাকে স্থির তড়িৎ বলে। ঠিক, আর চলতড়িৎ তো বললাম যেটা চলাচল করে বা ঠিক। এবার ঠিকটা একটু বেশি বেশি বলছি না, ঠিক। এবার বলেছিলাম, হ্যাঁ, এটা কিরকমভাবে কাজ করে, এইটা হেভি ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে, আমাদের স্যাররা ছোটোবেলায় বলেনি আমাকে, আমার ফিলই আসতো না এটার জন্য, এখন ফিল আসছে। দেখো, ধরো যে এটা কোনো একটা পরিবাহী বা কোনো বস্তু মানুষ হতে পারে, যা খুশি হতে পারে, এটা নিউট্রালে আছে। ঠিক, আগেই বলেছিলাম কোনো বস্তুতে প্রোটন আর ইলেকট্রন একসাথে থাকে, বা এটা মানে নিউট্রাল না থাকলে তুমি শর্ট খেতে ধরলে ওটা নিউট্রাল আছে, পজিটিভ আধানযুক্ত নয়, নেগেটিভ বা ধনাত্মক আধানযুক্ত নয়, ঋণাত্মক আধানযুক্ত নয়, ঠিক আছে, নিউট্রাল একটা বস্তু। এবার এটাকে যদি তুমি কিছু দিয়ে ঘষো বা কিছু করো, তখন এখান থেকে ইলেকট্রন, এই যে বাইরে যে ইলেকট্রন আছে, ঠিক আছে, ধরো তুমি রডটা দিয়ে ঘষছো, সেটা এর বাইরের যে ইলেকট্রন আছে সেখান থেকে উঠে এটার উপরে চলে আসে। ঠিক,
তখন কি হয়, এর থেকে এটার উপরে চলে এলো। এবার প্রথমে কিন্তু এটাও নিউট্রাল ছিল, লাল রঙের এটা, আর এটাও নিউট্রাল ছিল। এবার যেহেতু ইলেকট্রনগুলো এখান থেকে ওপরে উঠে এসছে, আগের দিনেই বলেছিলাম যখন ইলেকট্রন বের করে নেওয়া হয় নিউট্রাল বডি থেকে সেটা ধনাত্মক আধান যুক্ত হয়ে যায়। হ্যাঁ, এবার ইলেকট্রন যেখানে যায় সেটা ঋণাত্মক আধান যুক্ত হয়ে যায়। এবার যখন তুমি এই দুটো দেখো চার্জ হয়ে গেছে, কিন্তু দুটোকে ঘষলাম তখন কিন্তু চার্জ হয়ে গেছে, এবার দুটোকে দূরে সরিয়ে রেখেছি বা দুটোকে কিছু একটা ভাবে আলাদা করে রেখেছি। এবার যখন তুমি এই দুটোকে আবার টাচ করো, মানে এই দুটো টাচ ঘষলাম সব আলাদা আলাদা আছে হয়ে গেল। এবার তুমি এইটাকে কোনো পজিটিভ বা পজিটিভ যার কাছে চার্জ আছে বা নিউট্রাল বডি, এই রডটাকে কোনো নিউট্রাল বডির কাছে নিয়ে গেলে আবার, ঠিক আছে, নিউট্রাল বডি বা এটার মধ্যে পজিটিভ চার্জ আছে, তখন এই ইলেকট্রনগুলো কী করবে, ওইখানে লাফিয়ে যাবে। কারণ সবসময় সবাই স্টেবিলিটি চায় জীবনে, আমিও স্টেবিলিটি চাই, তুমিও জীবনে স্টেবিলিটি চাও, পড়াশোনা করা মানুষ স্টেবিলিটির জন্য বা যা কিছুই হোক না কেন কমফর্টের জন্য, ঠিক, সেটা মানুষ কি সব কিছুই স্টেবিলিটি চায়। যখন নিউট্রালে থাকে সেটা সবথেকে স্টেবল অবস্থা, তাই এটা স্টেবল হওয়ার জন্য এখান থেকে এখানে লাফিয়ে যাবে। এইটা যখন লাফিয়ে যাবে তখন কি হবে, চার্জের আদান প্রদান হবে, ঠিক, যেই চার্জের আদান প্রদান হবে এই দুটো কাছাকাছি আসবে, এসে মানে জয়েন হয়ে যাবে, এসে এই ইলেকট্রন যদি লাফিয়ে চলে গেল তখন এই ইলেকট্রনের চলাচল হলো, তখনই এর মধ্যে যে চার্জের যে মানে ডিস্ট্রিবিউশন হলো বা আদান প্রদান হলো, তখনই একটা শক ওয়েভ কাজ করে। দেখবে তুমি অনেক সময় কোথাও হেঁটে যাবে বা কোনো দরজে তুমি একটা কার্পেটের ওপর দিয়ে হেঁটে যাচ্ছ, হেঁটে যাওয়ার পরে তুমি একটা লোহার কিছু একটা ধরলে, এরকম টাচ করলে হালকা করে শক খাবে, হয়তো তুমি খেয়েছো কখনো। সেটা হচ্ছে কি স্থিরতড়িৎ। এটা এই দুটোর মধ্যেই হবে, কিন্তু আর কারোর মধ্যে হবে না, বুঝতে পেরেছো? মানে এটাকে আমরা অতভাবে ইউজ করতে পারি না, যে বিদ্যুৎ চমকায় বা কিছু হয়, সেটাও এই স্থিরতড়িতেরই কারণে। চলো এবার তোমাদের একটা ম্যাজিক দেখাই, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ম্যাজিকটা দেখানোর জন্য, এত তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এবার দেখো, এটা খুব ফেমাস ম্যাজিক নয়, ঠিক, সায়েন্স। দেখো, এটা নিউট্রাল বডি, আমি নিউট্রাল বডি, ঠিক, এবার এটাকে আমি ঘষছি, ঠিক আছে, এই কাগজগুলোও নিউট্রাল বডি। এবার দেখো, কাজ কর, দাঁড়াও আর একবার, প্রথমবার ম্যাজিক ফেল, এই দেখো দেখলে এই দেখো দেখলে এটা কেন হলো, এখানে কিন্তু স্থিরতড়িৎ কাজ করলো। আমার বডি নিউট্রাল, যেই ঘষলাম আমার বডি থেকে এটার মধ্যে ইলেকট্রন এলো বা এটা থেকে ইলেকট্রন আমার কাছে এলো, এটা হয় পজিটিভ চার্জ হয়ে গেল, ঠিক আছে। যখন এটা নিউট্রাল বডি আছে, এটা ধরো যে নিউট্রাল বডি, ঠিক, দেখো এটা নিউট্রাল বডি, সরি আমি একটু ভুল বলে দিচ্ছি, এটা ধরো যে নিউট্রাল বডি, যখন আমরা এটা চার্জ করে নিলাম, তো যখন নিউট্রাল বডিতেই গেলাম, নিউট্রাল বডিতে ইলেকট্রনও আছে, বাইরে প্রোটন আছে, এটা ধরো যে পজিটিভ চার্জ হয়ে গেল। এইবার এইটাকে যখন আমরা এটার গিয়ে টাচ করালাম, তখন কি হলো, ইলেকট্রনগুলো এর উপরে লাফিয়ে চলে এলো, বুঝলে? এখন দেখো এইটা যে করলাম আমি এক্ষুনি, আবার দিয়ে করার চেষ্টা করি, চুলগুলো বড় করার এটাই কারণ, ভালো এসব কাজে আসে। এই দেখো, দেখলে যে অ্যাট্রাকশন হচ্ছে, ওই বললাম চার্জের অ্যাট্রাকশন, কুলম্বের সূত্র। এবার কি হচ্ছে বুঝতে পারছো? দেখো, যখন এই দুটোকে চার্জ হয়ে গেল, আমি আবার একটু মুছে আবার করি, দেখো কথা হচ্ছে কি, পড়তে মজা আসতে হবে, তাহলে দেখে পড়তে হেভি লাগবে। আর ফিজিক্স সাবজেক্টটাই হেভি, 1/cos c, মানে নিশ্চয়ই জানো, না জানলে অঙ্ক টিচারের দোষ, ঠিক আছে। ক্লাস 9-এর এই অঙ্ক টিচার ভালো, ক্লাস 9 নেই, এইবারই আছে, 10-এ আছে। চলো দেখো কি হচ্ছে, দেখো আমার নাম, এটা হচ্ছে গিয়ে শুভম দা, বড় চুল,
এর হচ্ছে এই লাল পেন, এর হচ্ছে এই কাগজ। এটা হচ্ছে কাগজের টুকরো, ঠিক। এবার লাল পেনটা যখন আমি এইখানটায় ঘষলাম, আমার মাথায় যখন ঘষলাম, ঠিক আছে, তখন কি হলো, আমার এই লাল পেনে যে ইলেকট্রন ছিল, ধরে লাল পেনের বাইরের যে ইলেকট্রনগুলো ছিল সেটা আমার মাথায় চলে এলো, ঠিক আছে। এবার আমিও চার্জড হয়ে গেছি, আমি ঋণাত্মক আধান যুক্ত হয়ে গেছি, আর এটা পজিটিভ আধান যুক্ত হয়ে গেছে। এবার কাগজটা নিউট্রাল ছিল, কাগজটাকে কোনো কিছু নিয়ে ঘষাঘষি করিনি, কাগজটা নিউট্রাল। তাই যখন কাগজ, এবার যখন এইটাকে লাল পেনটাকে যখন কাগজের কাছে আনলাম, পজিটিভ আধান, এখানে নেগেটিভ আধান আছে, সেই সবার মানে বললাম ইলেকট্রন সবসময় বাইরে ঘোরাফেরা করে, আওয়ারা বাচ্চা। এবার যে এই দুটো যখন আশেপাশে এলো, তখনই এই ইলেকট্রনগুলোর আদান প্রদান হয়ে গেল, বুঝলে? তার জন্য এদের মধ্যে একটা তড়িৎ কাজ করলো, ওটাকেই বলবো আমরা স্থির তড়িৎ। এবার এই তড়িৎটাকে আমরা ইউজ করতে পারি না বেশি, ঠিক আছে, এই তড়িৎটা আমাদের বেশি ইউজে। চলো এবার তাহলে 2-3টে এক্সাম্পল লিখে নিই, বুঝতে পেরেছো তো? এটা খুব ইন্টারেস্টিং, এটা থেকে বেশি আসে না, মানে আসবে না, তোমাকে জিজ্ঞাসা করবে না যে কী করে হয়, ভালো করে বোঝাও না, কিন্তু আমরা বোঝার জন্য এটা, মানে ফিল পাওয়ার জন্য এটা আমরা শিখলাম। এবার চলো স্থির তড়িতের কিছু এক্সাম্পল লিখবো। এক্সাম্পল প্রথম হচ্ছে গিয়ে কি লিখে, এক সেকেন্ড, বজ্রপাত। দ্বিতীয় যেটা করলাম, ঘষার পরে পেন ও কাগজের আকর্ষণ। আরেকটাও হয় যেটা বললাম মুখে, যে কার্পেটের ওপর দিয়ে হেঁটে যাবার পরে, কি লিখলাম, কার্পেটের হেঁটে যাওয়ার স্পেলিং এটা, সরি, হেঁটে যাবার পরে দরজার হাতল স্পর্শ করলে, ঝটকা অনুভব করা। কোমরে ব্যথা হয়ে গেল। এবার চলো, ঠিক আছে, বুঝতে পেরে গেছো? এটার একটা এক্সাম্পল দিচ্ছি। এটার একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে, ওই সুইচ অন করলে, সুইচ স্পেলিং আমরা তো স্পেলিংয়ে খুব খারাপ, স্পেলিংগুলো একটু ভালো করে লিখে রাখি। সুইচ অন করলে, সুইচ অন করার পরে ফ্যান চলা, মোবাইল চার্জ দিচ্ছ, মানে এটা আমাদের জীবনে সবথেকে বেশি লাগে। আমরা বজ্রবিদ্যুৎ কখনো যদি এটা আমি দেখেছিলাম ইয়েতে, বজ্রবিদ্যুৎ যদি আমরা কখনো সংগ্রহ করতে পারি, ঠিক আছে, মানে বজ্রবিদ্যুৎ যে ইয়েটা যেখানে পড়ে বাজটা সংগ্রহ করতে পারি, তাহলে মানে কলকাতার মতন শহর প্রায় 1 মাস মতো চলে যাবে। এত হয়, কত হাজার ভোল্ট হয় জানি, ভুলে গেছি, সব কিছু মনে থাকে তো, শর্টস। এবার বজ্রপাত কিরম ভাবে হয় জানো, সেটাও দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, মজা লাগছে যখন, মজা তো পাওয়ারই জন্য।
বজ্রপাত কিরম ভাবে হয় জানো? এই দেখো, ধর যে দুটো মেঘ এরকম উড়ে উড়ে যাচ্ছে, দুটো মেঘ উড়ে উড়ে যাচ্ছে, ঠিক আছে? এবার এই দুটো মেঘের মধ্যে ঘষাঘষি হচ্ছে, মানে টাচ লাগছে হালকা জলের কণাগুলো, মানে মেঘ মানে তো জলের কণাই, বুঝতে যাচ্ছে তো, জলের কণা, জলীয় বাষ্প ওইসব দিয়ে তৈরি হয়। এই দুটোর মধ্যে টাচ লাগছে, ঘর্ষণ হচ্ছে, তখন কি হয়, একটা মেঘ তড়িৎ ধনাত্মক হয়ে যায় আর একটা ঋণাত্মক হয়ে যায়। এবার যখন এই ধরো যে বিদ্যুৎ ধরো যে অন্য মেঘ দেখতে পায় যেটা নিউট্রাল, তখন তাদের মধ্যে যে অ্যাট্রাকশন হয় বা কিছু হয়, যখন এইখান থেকে ইলেকট্রনগুলো, এখানে যে ইলেকট্রনগুলো আছে এটার মধ্যে যখন চলে যায় তখনই বিদ্যুৎ চমকায়। এবার তুমি এটা নিয়ে ইয়ে করতে পারো যে আমি জানিস কী করে বজ্রবিদ্যুৎ, মানে কী করে বজ্রপাত হয় সেটা আমি জেনে গেছি। হ্যাঁ, তুমি এটা নিয়ে কী বলে ওটাকে সোয়াগ, কী বলে ওটাকে, শো অফ করতে পারো, যেটা একদম উচিত নয়। এবার মজা পেয়ে গেছো? এই স্থির তড়িতে যে আমি এত এক্সপ্লেনেশন দিলাম, ওটা মজা পাওয়ার জন্য, ওটা কারণ ওটা খুব বেশি আসে না, ঠিক আসে মানে তোমাকে ওই এক্সাম্পল দিতে বলবে, ওইগুলো আসে। কি করে হয়, কেন হয়, অত আসে না। আমাদের শিক্ষা ব্যবস্থা তো খুব ভালো, ওটা আমার মনে হয় ওটা ইন্টারেস্টিং, তাই আমি পড়ে দিলাম, ঠিক। এবার কোথায় যাব আমরা? এবার আমরা পড়ব তড়িৎ বিভবের, মানে এবার তো বললাম যে কারেন্ট, তড়িৎ কাকে বলে জানতে পেরে গেলাম। এবার চলতড়িৎ পড়লাম, চলতড়িৎ কাকে বলে সেটাও বুঝতে পারলাম। এবারও চলতড়িতেরই সম্পর্কে আমরা আরও জানবো। আমাদের এবার চ্যাপ্টারের মূল মাকসাদ নেই, ভুল না হয়, ঠিক, মূল মাকসাদ হচ্ছে গিয়ে চলতড়িৎ কাকে বলে সেটা জানবো। চলতড়িৎ কাকে বলে না, চলতড়িতের বিভিন্ন বৈশিষ্ট্য, চলতড়িৎ কীভাবে কাজ করে, ঠিক আছে, সেগুলো আমরা এখন জানবো। এবার তড়িৎ কীভাবে ফ্লো হয় জানো? কখন ফ্লো হয়? বিভব বলে একটা জিনিস হয়, তড়িৎ বিভব, সেটাই যখন হাই পোটেনশিয়াল, বিভবকে ইংলিশে বলে পোটেনশিয়াল, ঠিক, ওই পোটেনশিয়ালের যখন ডিফারেন্স তৈরি হয় তখনই বিভব, মানে তখনই তড়িৎ চলাচল করে, ঠিক আছে। তাহলে আগে জানি তড়িৎ বিভব কাকে বলে, ঠিক আছে। তড়িৎ বিভব, দেখো তড়িৎ বিভব কাকে বলে, এটা আমরা দুভাবে বুঝবো, ঠিক। একটা হচ্ছে গিয়ে বোঝার জন্য, ফিল নেওয়ার জন্য, আর একটা যেটা সংজ্ঞায় লিখতে হয় সেটা। ধর যে কোনো কন্ডাক্টর আছে, কন্ডাক্টর মানে পরিবাহী মানে কিছু একটা বস্তু, কোনো সেটা যখন তড়িৎ আধান যুক্ত হয়ে যায়, মানে বুঝতে পারছো, মানে অনেক যখন তড়িৎ দাহিত হয়ে যায়, তখন ওই পরিবাহীটি অন্য পরিবাহীকে তড়িৎ দিতে পারে, ঠিক, কিংবা ধর যে ঋণাত্মক আধান যুক্ত হলো তখনও নিতে পারে, ঠিক, মানে এই ধর যে চার্জ নিল বা এর চার্জ দিল, এই যে অবস্থা, মানে এই যে আদান প্রদান হচ্ছে, মানে ধরো যে তড়িৎ কখন প্রবাহিত হয় জানো? ধরো যে এটা একটা আছে, আমরা স্থির তড়িতের জন্য কি দেখলাম, দেখো ধরো যে একটা চার্জড বডি, এর একটা নেগেটিভলি চার্জড বডি, যখন এই দুটো যখন কাছাকাছি আসবে বা এই দুটো ধরো টাচ করিয়ে দিলাম, তখন এই নেগেটিভ চার্জগুলো এই বডিতে চলে আসবে, বুঝলে, নেগেটিভ চার্জগুলো এই বডিতে চলে আসবে, তখন এটা নিউট্রাল হয়ে যাবে। নিউট্রাল মানে তখনই আমাদের তড়িৎটা কাজ করবে, যখনই আমাদের মানে এই তড়িৎ বিভবের ডিফারেন্স না হলে তড়িৎ কখনো চলাচল করবে না। মানে তোমরা পড়াশোনা কেন করবে? মার্কস পাওয়ার জন্য, মানে একটা সেরকমই তড়িৎ কাজ কখন করবে? যখন তড়িৎ বিভবের ডিফারেন্স থাকবে তখন তড়িৎ কাজ করবে। এবার বুঝতে পেরেছো? এটা হচ্ছে তড়িতের, মানে এটা হচ্ছে কি মোটামুটি তোমার বোঝার জন্য এটা বললাম। এবার যখন সংজ্ঞা লিখতে হবে তখন দেখাচ্ছি। এবার ধর যে এবার
আরেকটা জিনিস জিজ্ঞাসা করে, সংজ্ঞাটা আমি তোমাকে একটু পরে লিখে দেখাচ্ছি। সংজ্ঞাটাকে আমরা কার্যের সাথে যুক্ত করবো, মানে ইন্টার রিলেট করবো, বুঝতে পারছো তো? মানে দেখো, এটা আরেকটা আমি যেটা এখানে লিখে রেখেছি যে তোমাদেরকে এটা বলবো, যে কোনো পরিবাহী তড়িৎধারিত হলে ওই পরিবাহীটি অন্য কোনো পরিবাহীকে তড়িৎ দিতে পারে কিংবা অন্য কোনো পরিবাহী থেকে তড়িৎ নিতে পারে। পরিবাহীর এইরকম তড়িৎ অবস্থাকে ওর তড়িৎ বিভব বলা হয়। বুঝতে পেরেছো? মানে কারোর কাছে চার্জ থাকবে বা কিছু থাকবে, তখনই বা সে যখন চার্জ নেয় বা চার্জ দিতে পারে, এর তড়িতের এই অবস্থাটাকেই তড়িৎ বিভব বলে। এটা আমাদের বোঝার জন্য, ডেফিনিশন কিন্তু এটা লিখবে না, তাই আমি এটা লেখাচ্ছি না। এবার তড়িৎ বিভব দু রকমের হয় বললাম, ডিফারেন্স তৈরি করতে হবে। ডিফারেন্স তৈরি কখন, কাদের মধ্যে ডিফারেন্স হয়? একটা ভালো ছেলে একটা খারাপ ছেলের মধ্যে ডিফারেন্স হয় নিশ্চয়ই। ভালো ছেলের মধ্যে ডিফারেন্স হয় না, হয় সেটা মিনিমাম। তাও ভালো ছেলের মধ্যে যখন ডিফারেন্স হয়, কেউ একটু বেশি ভালো, কেউ একটু কম ভালো। এবার ডিফারেন্স তৈরি করো, তার জন্য ডিফারেন্স তৈরি করতে গেলে আমাদের কি লাগবে? কম্প্যারিজন, মানে কম্প্যারিজন ডিফারেন্স একই ব্যাপার। তাই প্রথম একটা করব, তা দু রকমের লাগবে তাহলে, মানে একটা ভালো লাগবে একটা খারাপ লাগবে। না ডিফারেন্স তৈরি কী করে? দুজনে যদি ভালো হয় কী করে ডিফারেন্স হবে? দুজনে যদি ফর্সা হয় কী করে ডিফারেন্স হবে? একটা ফর্সা একটা কালো লাগবে, তার জন্য ডিফারেন্স লাগবে। তো এবার পড়ব, হ্যাঁ, এবার উচ্চ তড়িৎ বিভব, উচ্চ বিভব বা হাই পোটেনশিয়াল। ঠিক আছে, লিখি। কোনো একটি বস্তুর ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রচুর ধনাত্মক আধান থাকলে বা ওই প্রথমে আমরা পড়লাম না, ধনাত্মক আধান কখন কখন তৈরি হয়। ধনাত্মক আধান শুধু ধনাত্মক আধান দিলেই তৈরি হয় না, ইলেকট্রন কোনো নিউট্রাল বডি থেকে ইলেকট্রনকে টেনে নিলেও ধনাত্মক আধান হয়ে যায়, সেটা ধনাত্মক আধান যুক্ত হয়ে যায়। বা ইলেকট্রন স্পেলিংটা সরি আমি জানি না বাংলায়। ইলেকট্রন বের করে নিলে তা উচ্চ বিভবে আছে বলা যায়। উচ্চ বিভবে আছে বলা যায়। ওকে মানে সরি, মাঝে আমার একটু ক্যারা পোকা নড়ে ওঠে মাথায়। ধনাত্মক মানে তাকে কি বলা যায়? উচ্চ বিভবে আছে বলা যায়। নেক্সট এবার কি পড়বো? নিম্ন বিভব। একটা উঁচু থাকলে নিচুও থাকবে, ডিফারেন্স তৈরি করার জন্য। নিম্ন বিভব বা লো পোটেনশিয়াল। সরি, কোনো একটি বস্তু সেম তোমরা একটু লিখে নেবে। কোনো একটি বস্তুর ক্ষেত্রে প্রচুর ঋণাত্মক আধান থাকলে বা ইলেকট্রন দিলে
বস্তুটি ওইখানে নিলে বস্তুটি এখানে একটা লেখা উচিত, বস্তুটি ধনাত্মক আধান যুক্ত হয়, আধান যুক্ত হয়, যুক্ত বা গ্রস্ত হয়, ধনাত্মক আধান গ্রস্ত হয়। সরি, এই জায়গাটা খুব খারাপ দেখতে লাগছে, একটু মুছে মুছে দেবো। দাঁড়াও, এখানটা লিখে নি, এটাই তোমরা উপরে লিখে দেবে। হ্যাঁ, আধানগ্রস্ত হয়, গ্রস্ত হয়, কোনো লাগলে ইলেকট্রন দিলে বস্তুটি ঋণাত্মক আধান গ্রস্ত হয়, হয় তাকে নিম্ন বিভবে আছে বলা যায়। এই ক্ষেত্রে বস্তুটি নিম্ন বিভবে আছে বলা যায়। আগে এটা সব খুব খারাপ হচ্ছে, সরি। ঠিক আছে, কি বললাম, কোনো একটি বস্তুর ক্ষেত্রে প্রচুর ধনাত্মক আধান থাকলে বা ইলেকট্রন বের করে নিলে বস্তুটি ধনাত্মক আধানগ্রস্ত হয়। তাকে সেই ক্ষেত্রে বস্তুটিকে, এখানে তাকে নয়, আমি বলে দিচ্ছি, সেই ক্ষেত্রে বস্তুটি উচ্চ বিভবে আছে বলা যায়। ঠিক, এবার নিম্ন বিভবের ক্ষেত্রে এই দুটো কিন্তু লিখবে, ডেফিনেশন আসতে পারে যে উচ্চ বিভব আর নিম্ন বিভব কাকে বলে। নিম্ন বিভব কোনো একটি বস্তুর ক্ষেত্রে প্রচুর ঋণাত্মক আধান থাকলে বা প্রচুর ঋণাত্মক আধান থাকলে বা ইলেকট্রন দিলে বস্তুটি ঋণাত্মক আধানগ্রস্ত হয়, এই বস্তুটি নিম্ন বিভবে আছে বলা যায়। ঠিক আছে, এবার আমি তোমাকে কি বললাম, তড়িৎ কোন দিক থেকে জল যেরকম, দেখো এবার তোমাকে উচ্চ বিভব নিম্ন বিভবটা বুঝতে পেরেছো। একটা জায়গায় পজিটিভ চার্জ থাকে, একটা হচ্ছে নেগেটিভ চার্জ, এদের মধ্যেই ইলেকট্রনের যে আদান প্রদান হয় তখনই তড়িৎ সৃষ্টি হয়। ঠিক আছে, এবার আমাদের অনুযায়ী, আমরা কনভেনশন ধরে না, ধরো যে কনভেনশন কি বলা যায়, কনভেনশন চটাকে এরকমই লেখা হবে বা 2 এরকমই হবে, এটাকে বলে কনভেনশন ধরা। সাইন কনভেনশন এরকম হয়, পজিটিভকে এরকম, এটা সবাই বুঝতে পারে, সবার জন্য একটা নির্দিষ্ট একটা নিয়ম তোমরা হয়তো পড়বে। আমি দেখছি আইইউপিএসসি বা ইউপ্যাক নেমিং বলে একটা জিনিস হয়, যারা ওই ধরো যে কোনো পদার্থের নাম বা দুটো কার্বন থাকলে ডাইন হবে, এরকম জিনিসপত্র হয়, ওরকম কনভেনশন। ঠিক আছে, ওই কনভেনশন অনুযায়ী আমরা ডিসাইড করি যে ইলেকট্রন যেদিকে ফ্লো করবে তার উল্টো দিকে সবসময় কারেন্ট ফ্লো হবে, বা নেগেটিভ চার্জ যেদিকে ফ্লো হবে তার উল্টো দিকে কারেন্ট ফ্লো হবে, আর পজিটিভ চার্জ যেদিকে ফ্লো হবে সেই দিকেই কারেন্ট ফ্লো হবে। ঠিক, আর পজিটিভ চার্জ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, আর নেগেটিভ চার্জ উল্টো হয়। তাই আমরা ভাবি যে কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। ঠিক আছে, জলের মতন, জল যেরকম ওপর থেকে নিচেই আসবে, নিচ থেকে উপরে যায় না, সেরকম। ঠিক আছে, চলো এবার আমি যেটা বললাম যে এবার ডেফিনিশন, তুমি তড়িৎ বিভবের ডেফিনিশনটা কি লিখবে। আমরা তো এবার বুঝতে তো পেরে গেছি যে তড়িৎ বিভব যখন দুটোর মধ্যে ডিফারেন্স তৈরি হয়, যে আদান প্রদানের যখন ব্যাপার স্যাপার আসে তখন তড়িৎ বিভবটি ইউজ হয়। এবার ডেফিনিশন যেটা তুমি লিখলে মার্কস পাবে সেটা লিখবো, কাজের সাথে আমরা মিল করে দেখবো। ঠিক আছে, চলো আমি বোর্ডটা মুছে নিচ্ছি, কাট করছি এখান থেকে, কাট। এবার এটা তোমরা ডেফিনেশন লিখবে, আর এটা ইম্পর্টেন্টও, এটা 11-12 এটাই কাজে লাগবে, যে কার্যের ধারণা থেকে বিভবের ধারণা। ঠিক আছে, অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়
তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। ঠিক আছে, কি বলছে? অসীম থেকে, অসীম মানে ইনফাইনাইট, মানে ইংলিশে ট্রান্সলেশন এটা, যদিও অসীম মানে ধরো যে এখানে কোনো একটা চার্জ আছে, ঠিক আছে, এখানে একটা চার্জ আছে, এটার থেকে যতটা দূরে একটা চার্জকে রাখলে এর সাথে এর কোনো অ্যাট্রাকশন বা কি বলে রিপালশন হচ্ছে না, মানে বাংলায় আকর্ষণ বা বিকর্ষণ বল কোনো ক্রিয়া করছে না, ওটাকে, এর জন্য এটার অসীম বলা হয়। বুঝতে পেরেছ? মানে অসীম মানে এরকম না যে মহাকাশের উল্টো দিকে মহাকাশ ঠহাকাশ সব পেরিয়ে আমরা নিয়ে আসবো, এরকম নয়। ধরো যে এটা একটা চার্জ আছে, এটা একটা চার্জ আছে, এই চার্জগুলোর মধ্যে এরকম কোন ডিস্টেন্সে রাখলে ওদের অসীম এইটুখানিও হতে পারে, এইটুখানিও হতে পারে, যে এই দুটো চার্জকে কত ডিস্টেন্সে রাখলে তাদের মধ্যে কোনো বল ক্রিয়া করছে না, সেটাকে এই দুটোর মধ্যে অসীম বলবে। ঠিক, অসীম থেকে একক ধনাত্মক আধানকে, মানে 1 কুলম্ব চার্জকে, ঠিক আছে, মানে আমি এসআইতে বলছি, 1 কুলম্ব চার্জকে, একক ধনাত্মক আধানকে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, কোনো ধর যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, মানে তড়িৎ ক্ষেত্র ধর যে এটার থেকে এটার মধ্যে, এটার ধর যে আকর্ষণ বল এইখানে আসার পরে কাজ করা স্টার্ট করছে। ঠিক আছে, তো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু বলতে এটার কোনো এরকম একটা ধর যে রেডিয়াস ধরে এটার মধ্যে যেখান থেকে বল স্টার্ট হচ্ছে সেখানে, তো এবার এর মধ্যে যে কোনো পয়েন্টে আনতে, এর মধ্যে ধরো যে এই পয়েন্টে আনলাম, এই পয়েন্টে আনতে যে পরিমাণ কাজ করতে হয় আমাদেরকে বা কার্য করতে হয়, তাকে ওই এই বিন্দুর, ধরো যে এই বিন্দুর নাম এই বিন্দুর তড়িৎ বিভব বলে। বুঝতে পেরেছ? ইজি। এবার আমি ধরো যে কোনো একটা দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো যে অসীম দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে কিউ চার্জকে প্লাস কিউ আনতে, প্লাস কিউ আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে ডাব্লু পরিমাণ কার্য করতে হয়, তাহলে সেই বিন্দুর তড়িৎ বিভব হলো, হয় বা হলোই লিখি, হলো, আমরা কি জানি ডেফিনিশনটা কার জন্য প্রযোজ্য? একক ধনাত্মক চার্জের জন্য, একক ধনাত্মক আধানের জন্য। এবার এখানে কি আছে? কিউ পরিমাণ। ঠিক আছে, তো এবার আমরা ঐকিক নিয়ম ছোটবেলায় শিখেছি যে 5 কিলো বস্তার দাম 100 কেজি, তাহলে 1 কিলো 10 টাকা, 100 টাকা, তাহলে 1 কিলোর দাম কত? সেরকমভাবেই যেহেতু সংজ্ঞাটা হচ্ছে একক ধনাত্মক আধানকে আনতে হবে, ঠিক আছে, তাই এখান থেকে আমরা এককে পৌঁছাবো। তাই সুতরাং একক ধনাত্মক আধানকে আনতে কত পরিমাণ কার্য করতে হবে? একক ধনাত্মক আধানকে আনতে কি হয় দেখো, W/Q। বুঝতে পারলে? ঐকিক নিয়ম ছোটবেলায় যা করেছি সেম টু সেম নিয়ম। কিউ পরিমাণ আধানকে আনতে W কাজ করতে হয়, তাহলে একক পরিমাণ আধানকে আনতে W/Q পরিমাণ কাজ করতে হবে। তাহলে সেই বিন্দু তড়িৎ বিভব কত হবে? তড়িৎ বিভব V = W/Q। এখান থেকে আমরা একটা সম্পর্ক পাচ্ছি, বৈধ। K
কি ভি, নীল পেন দিয়ে লিখি, তড়িৎ বিভব ইজ ইকুয়াল টু, তড়িৎ বিভব ইজ ইকুয়াল টু কার্য বাই আধান। ঠিক আছে, তাহলে যদি তোমাকে দিয়ে দেয় যে অসীম দূরত্ব থেকে ধরো যে দিয়ে দিল অসীম দূরত্ব থেকে 5 কুলম চার্জকে আনতে, 5 কুলম আধানকে আনতে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 2 জুল কাজ করতে হয়েছে, 2 জুল কি 10 জুল কাজ করতে হয়েছে। ঠিক আছে, এবার বলবে যে সেই বিন্দুর তাহলে সেই পয়েন্টের তড়িৎ বিভব কত, এই ফর্মুলা দিয়ে হয়ে যাবে। তড়িৎ বিভব কত আসবে, W/Q, মানে 10 ডিভাইডেড বাই 5 কত হচ্ছে 2, তাহলে সেই বিন্দুর 2। এবার 2 কত হবে, 2 এর একক কি, এককটা আমাদের জানতে হবে। এবার চলো নেক্সটে একক আর মাত্রা পড়ে নিই, সোজা সোজা জিনিসপত্র। কিন্তু এইটা কিন্তু তোমরা লিখে রাখবে, এটা তোমরা স্ক্রিনশট তোলো, স্ক্রিনশটের থেকে খাতায় লিখে রাখা অনেক ভালো, নোটসে খাতায় এটা খুব ভালো করে এটা লিখে রাখবে। ঠিক আছে, এইখান থেকে এতটা তোমরা যদি দেয় কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের ধারণা লেখো, এইটা লিখবে। ঠিক আছে, যদি অঙ্ক দেয় এটা করবে, বুঝতে পেরেছ? বা যদি তোমাদেরকে বলে তড়িৎ বিভব কাকে বলে, এটা লিখে দেবে। ঠিক, চলো তো এবার সোজা জিনিসপত্রে তড়িৎ একক থেকেও করতে যাই। ঠিক আছে, কাট কর, কতক্ষণ হয়ে যায়। এবার মাত্রার একক পড়বো। ঠিক, প্রথমে মাত্রা পড়ে নি। ঠিক আছে, আমরা আগেরটা থেকে কি দেখতে পেলাম, ভি ইজ ইকুয়াল টু, না প্রথমে একক পড়ে নি, আগে এককটা জানতে পেরে গেলে তাহলে সুবিধা হবে। তড়িৎ বিভবের একক এসআই একক, এসআই একক হচ্ছে কি ভোল্ট, VOLT, বা বাংলায় হচ্ছে কি ভোল্ট, ভোল্ট। ঠিক আছে, আর সিজিএস একক হচ্ছে গিয়ে স্ট্যাট ভোল্ট বা স্ট্যাট ভোল্ট বা ইএসইউ, স্ট্যাট ভোল্ট, STAT, স্ট্যাট ভোল্ট বা স্ট্যাট ভোল্ট বা ইএসইউ। এবার এদের মধ্যে সম্পর্ক আগে আমরা যা করেছি তাই, সম্পর্ক কি 1 ভোল্ট ইজ ইকুয়াল টু, এবার দেখো এটা একটা মজাদার জিনিসপত্র আছে, 1 ESU ইজ ইকুয়াল টু 300 ভোল্ট। বুঝলে, মানে আমরা সবসময় দেখি না যে সিজিএস একক সবসময় কম হয়, এটা দেখো উল্টো, এসআই একক কম। তাহলে 1 ভোল্ট ইজ ইকুয়াল টু কত, 1 ভোল্ট ইজ ইকুয়াল টু 1/300 ESU। বুঝতে পারলে এই না জিনিসটা, এটার জন্য এটা মুখস্থ করতে হবে, আর আসতেই পারে, এটা লাগবে, এটা তোমাদের মুখস্থ এমনি হয়ে যাবে। ঠিক আছে, চলো এটা মুছি, এবং মাত্রা পড়ি। এবার মাত্রা, মাত্রা দেখো আমি তোমাকে দুটোভাবে মাত্রা লেখা শিখিয়ে দেবো, একটা যেটা তুমি মুখস্থ করতে পারো, আর একটা আমি নিজে বের করব একটা মেথড দিই, বা একটা মেথড না, ওটাই মেথড, মাত্রা বের করো ওরমভাবে বের হয়, সেটা ভাবে। ঠিক আছে, ও আরেকটা কথা, হ্যাঁ তড়িৎ বিভব হচ্ছে গিয়ে স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, ভেক্টর নয়, কারণ দেখো তড়িৎ বিভবকে আমরা ভি দিয়ে ডিনোট করি, ভি ইজ ইকুয়াল টু কি বের করলাম, W/Q, W হচ্ছে গিয়ে কৃতকার্য, কিউ মানে আধান, W/Q। কার্য হচ্ছে গিয়ে, কার্য কি স্কেলার কোয়ান্টিটি, কার্য কি স্কেলার কোয়ান্টিটি, আধানও স্কেলার কোয়ান্টিটি, তার জন্য দুটোই স্কেলার। ঠিক আছে, তাই স্কেলার কোয়ান্টিটি বাই স্কেলার কোয়ান্টিটি, তার জন্য তড়িৎ বিভব স্কেলার কোয়ান্টিটি। ঠিক, তাহলে কি তড়িৎ বিভব স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার কি বলে বাংলায়,
তড়িৎ স্কেলার, বাংলায় কোয়ান্টিটিকে কী বলে? হ্যাঁ ঠিক আছে, কিছু হয়, এটা দেখে নিও। এবার মাত্রা বের করবো, ঠিক আছে, ভোল্টের মাত্রা। দেখো তড়িৎ বিভবের মাত্রা হচ্ছে গিয়ে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1, ঠিক আছে, এ টু দি পাওয়ার -1। এটা হচ্ছে কি তড়িৎ বিভবের মাত্রা, যেটা তোমাদেরকে মুখস্থ করতে হবে যদি তোমরা চাও। আরেকটা ভাবে বার করা যায়, যেটা মানে অঙ্কের মতন, যেটা তোমাদেরকে মুখস্থ করতে হবে না, তোমার যখন খুশি তখন বের করে নিতে পারবে। যেরকম ধর যে দুয়ের নাম তো যেরকম কাউকে মুখস্থ করতে হয় না, দুয়ের নামটা সবাই বুঝতে পেরে যায়, ঠিক আছে, ওরকম একটা মেথড আছে। কি দেখো, ভোল্ট ইজুকাল টু, আমরা কি দেখলাম, কার্য পাই এটা। এবার কার্যের মাত্রা কি জানো? কার্যের মাত্রা কি জানো? কার্যের মাত্রা হচ্ছে কার্যের মাত্রা আর কাইনেটিক এনার্জি, যেটাকে বাংলায় বলে হচ্ছে গিয়ে কি বলে, স্থিতিশক্তি। স্থিতিশক্তি আর কার্যের মাত্রা এক। স্থিতিশক্তির আমরা জানি সবথেকে ফেমাস হচ্ছে গিয়ে 12 mv², ঠিক আছে, এখান থেকে তাহলে এটা হচ্ছে স্থিতিশক্তি, ঠিক আছে। কি নাম দাও একটু তোমাদের ভালো করে একটু বুঝিয়ে দিই, তাহলে তোমাদের অনেক ইজি হয়ে যাবে, এটা মুখস্থ করতে হবে না। আর আমার মুখস্থ করতে একদম ভালো লাগবে না ছোটোবেলায়, তাও আমি বুঝতে পারছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগে না, অনেকের হয় ভালো লাগে। আবার স্থিতিশক্তি ক্লাস 9 এটা পড়ে আছো, বা কাইনেটিক এনার্জি, ঠিক আছে, কাইনেটিক এনার্জি এটা সবথেকে ফেমাস। কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে গিয়ে 12 mv²। হ্যাঁ, এবার ওইখান থেকে আমরা স্থিতিশক্তির মাত্রা বের করতে পারি। স্থিতিশক্তির মাত্রা কি? এম মানে মাস, তাহলে mv²। ভি মানে কি? ভি এর মাত্রা মানে ভি মানে হচ্ছে কি বেগ, এখানে বেগের মাত্রা কি? এল টি টু দি পাওয়ার -1, বেগের মাত্রা। বেগ কি হয়? বেগ মানে হচ্ছে গিয়ে, ধরো কালো কালো দিয়ে এখানটা উপরটা লিখে দিই, এখানটায় লিখি। বেগ মানে কি হয়? বেগ মানে হচ্ছে গিয়ে, বেগের ইউনিট কি হয়? লেন্থ পার ইউনিট টাইম। মানে বেগের হয়, ধরো যে বেগের মানে তোমরা আগে সৃজন দাদা তোমাদের অঙ্ক করাচ্ছ আমি দেখলাম, ঘন্টা কোথায়, কিলোমিটার পার ঘন্টা বা কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কি বেগের ইউনিট হয়। তাহলে কি হচ্ছে, লেন্থ তার জন্য এল, মানে কিলোমিটার তার জন্য এল, আর ঘন্টা বা টাইম তার জন্য টি। তাহলে কি হচ্ছে, কাইনেটিক এনার্জির মাত্রা এইটা। এবার এইটার আবার স্কোয়ার আছে, ভি² আছে, দেখতে পাচ্ছ? তো এটা হচ্ছে, এবার এটাকে একটু সলভ করে লিখলে কি হয়, ml² টি টু দি পাওয়ার -2। বুঝতে পারলে কি হচ্ছে, ml² টি টু দি পাওয়ার -2। আবার এই যে স্থিতিশক্তি বা কাইনেটিক এনার্জির যে মাত্রা আর ওয়ার্কের মাত্রা, ওয়ার্ক মানে বাংলায় হচ্ছে গিয়ে কার্যের মাত্রা, দুটোই সেম হয়, ঠিক। তো কার্যের মাত্রা এটা মানে মনে করার জন্য আমি তোমাদের একটু বুঝিয়ে দিলাম এটা, যা তোমরা যদি কার্যের মাত্রা অনেকের মনে থাকে না, আমার নিজেই মনে থাকে না, আমি তো এটার সাথে রিলেট করে আমি পড়ি। কার্যের মাত্রা দেখতে পেলাম, কার্যের মাত্রা কি? ml² টি টু দি পাওয়ার -2। তো এবার ওয়ার্ক, কার্য, তাহলে কি কত হচ্ছে দেখলাম, ml² টি টু দি পাওয়ার -2। তারপর এবার আধানের মাত্রা কি দেখেছিলাম আগের দিন, কালকেরই দেখেছিলাম, এটি বা আইটি, আমি এটিটাই বেশি প্রচারিত, তাহলে কি হতো, এটি। এবার দেখো এটাকে উপরে পাঠিয়ে দিই, এটাকে সলভ করে নিলে আমি ভোল্টেজের মাত্রা পেয়ে যাব, ভোল্ট বা পোটেনশিয়ালের মাত্রা পেয়ে যাবো, মানে বিভবের মাত্রা পেয়ে যাবো। কত হচ্ছে, ml² টি টু দি পাওয়ার -3 এ ইনভার্স।
দেখো তো এইটার এটা কি সেম? বলো, এইটার এটা কি সেম? ম্যাজিক নয়, সরি, মানে সবাই মেডিসিন সাজতে ভালো লাগে বেশ। এই দুটো সেম। এটা নর্মাল অঙ্ক, এটা যারা বুঝতে পেরেছো ভালো, যারা না বুঝতে পেরেছো আরও ভালো। মানে একটা অঙ্ক, এটা মানে সোজা পদ্ধতি। তোমরা বলবে দাদা এটা তো কি কঠিন একটা অঙ্ক। না, কঠিন নয়, এটা সোজা। যারা মুখস্থ করতে পারো এটা ভাবে মুখস্থ করো, যারা বুঝতে পেরেছো এটা 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 এরকম ভাবে মুখস্থ করতে পারো। বুঝতে পেরেছো? আমি কি করলাম দেখলে তো? আমি করলাম ভোল্টেজের মাত্রা বের করতে গেলে, মানে তড়িৎ বিভবের মাত্রা বের করার জন্য তড়িৎ বিভবের আমি একটা ফর্মুলা জানি, এই ফর্মুলাটা, তাই ওয়ার্কের মানে কার্যের মাত্রা দিলাম, আর এখানে আধানের মাত্রা দিলাম, কার্য আর আধান দিয়ে দিয়ে সলভ করে দিলাম, অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক, এবার হয়ে গেল এই দুটো। এবার পড়বো। এবার ধরো আমি বোর্ডটা মুছে নিই, তারপর আমি তোমাকে দেখাচ্ছি এবার কি পড়বো। সরি, একটুখানি মাইনর একটা ভুল হয়ে গেছে। মাইনর নয়, মানে মেজর ভুল আমার জন্য এখন মাইনর, কারণ আমি এখন বুঝতে পেরে গেছো কি? এটা হচ্ছে গিয়ে মানে কাইনেটিক এনার্জির বাংলা হচ্ছে গিয়ে গতিশক্তি, ঠিক আছে? স্থিতিশক্তি না। স্থিতিশক্তির ইংলিশ হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এনার্জি। তাহলে কি হবে? গতিশক্তি। সরি, কেউ যদি রিলেট না করতে পারো, সরি। আমি এটা গতিশক্তির এটা হয় ফর্মুলা, এখান থেকে করেছে, ঠিক আছে? সরি। এবার আবার দেখছি, বোর্ডটা মুছে নিই, তারপরে দেখাচ্ছি। তো চলো, এবার দুটো জিনিস এটা আসে, মানে পরীক্ষায় আসে যে 1 ভোল্ট বলতে কি বোঝো? 1 ভোল্ট তড়িৎ বিভব বলতে কি বোঝো? হাতের লেখাটা খুব খারাপ, সরি। দেখো আমি কত হাম্বেল, দেখেছো কত হাম্বেল পার্সন। কুর্তিস বা সরি বলি আমি দিনে, লোকে ভাববে যে আমার রিলেশনশিপ ভালো আছে, সরি। দেখো, 1 ভোল্ট বলতে বোঝায় কোনো বিন্দু তড়িৎ বিভব 1 ভোল্ট বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে থেকে 1 কুলম্ব আর তড়িতাধানকে সেই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ বিভব 1 ভোল্ট বলতে বোঝায় বোঝো, ঠিক আছে? কোনো বিন্দু অসীম দূরত্ব থেকে এক কুলম্ব আধানকে ওই বিন্দুতে নিয়ে আসতে নিয়ে আসতে 1 জুল কার্য করতে হয়। ঠিক আছে, মানে কি লিখবে হচ্ছে কোনো বিন্দু তড়িৎ বিভব 1 ভোল্ট বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব তড়িতাধানকে ওই বিন্দুতে নিয়ে আসতে 1 জুল কার্য করতে হয়। ঠিক, এটা যদি দিত কোনো বিন্দু তড়িৎ বিভব 1.5 ভোল্ট বা 2 ভোল্ট বলতে কি বোঝো, লিখবে অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক তড়িতাধানকে ওই বিন্দুতে নিয়ে আসতে 1.5 জুল বা 2 জুল যেটা দিয়েছে সেই জুল কার্য করতে হয়। ঠিক, এবার আমরা একটা জিনিস পড়বো, বিভব পার্থক্য। ওই যে তখন বললাম যে বিভব পার্থক্য না থাকলে, মানে বিভবের দুটো পার্থক্য না থাকলে কখনো তড়িৎ চলাচল করতে পারে না। ঠিক, এবার পড়বো বিভব পার্থক্য, কার্যের ধারণা থেকে বিভব পার্থক্য। ঠিক আছে, বিভব প্রভেদ, বিভব পার্থক্য না, বিভব প্রভেদ।
ঠিক আছে, কার্যের ধারণা থেকে। দুটি বিন্দুর মধ্যে, দেখো আমি বলছি, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হলো এক বিন্দু থেকে অন্য বিন্দুতে এক কুলম্ব, এক বিন্দু থেকে দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হলো এক বিন্দু থেকে অন্য বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হবে। কালিটা প্রচুর পাতলা হয়ে গেছে, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, আমি তাই একবার ন্যারেট করে দিচ্ছি, তোমরা লিখে নাও। কি বিভব প্রভেদ কাকে বলে? দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হলো এক বিন্দু থেকে অন্য বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে যেতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই ওই দুই বিন্দুর মধ্যে মধ্যকার বিভব প্রভেদ বলে। বুঝলে? ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। বিভব প্রভেদ কাকে বলবে, যে দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কাকে বলে, তখন এটা লিখে দেবে। দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হলো এক বিন্দু থেকে অন্য বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই দুই বিন্দুর মধ্যেকার বিভব প্রভেদ বলে। ইজি। তোমরা ফিল তো পেয়ে গেছো বিভব প্রভেদ কাকে বলে, দুটির যে ডিফারেন্স থাকে সেটাকে বিভব প্রভেদ বলে। ঠিক আছে, এবার তোমাকে কোশ্চেন করতে পারে দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ 2 ভোল্ট বলতে তুমি কি বোঝো, এটাই লিখবে। দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ 2 ভোল্ট বলতে বোঝায় যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তার কথা। আমি একটু তাড়াতাড়ি কথা বলে থাকি, একটু আবার বলে দিচ্ছি, মানে একটু বেশি তাড়াতাড়ি কথা বলছি, বুঝতে পেরেছো? মানে যদি জিজ্ঞাসা করে যে দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ 2 ভোল্ট বলতে কি বোঝো, 2 ভোল্ট বলতে কি বোঝো, তখন কি লিখবে? দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ 2 ভোল্ট বলতে বোঝায় এক বিন্দু থেকে অন্য বিন্দুতে 1 কুলম্ব। এটা কিন্তু মাস্ট, 1 কুলম্বই কিন্তু হবে। 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই দুই বিন্দুর মধ্যেকার বিভব প্রভেদ বলে। ঠিক আছে, এবার শোনো, বিভব প্রভেদেরও ইউনিট হচ্ছে গিয়ে ভোল্ট, সিজিএসআই ইউনিট। ঠিক আছে, স্ট্যাট ভোল্ট বাংলায় লিখে নেবে তোমরা, সিজিএস ইউনিট। ঠিক আছে, এবার কতক্ষণ হয়েছে? মানে অনেকটা হয়ে গেল, মানে প্রায় 1 ঘন্টা ছাড়িয়ে গেছে। ঠিক আছে, তো আমরা মানে প্রথমে টপিকস টু বি কভার্ড লেখা ছিল ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ, ওটা লেখা ছিল। অদূর অব্দি আজ মনে যেতে পারবো না, এখানটাই মোটামুটি শেষ করছি। ঠিক আছে, তোমাদের কাজ হবে বিভব প্রভেদটা ভালো করে, এই মানে যে আজ শুধু থিওরি পড়িয়েছি, আজ কোনো অঙ্ক করেনি, ফার্স্টে একটা অঙ্ক করিয়েছি। এবার আগের দিনের যা নোটস ছিল, আজকের যা নোটস ছিল গুছিয়ে লিখবে। প্লাস তোমাদের কাজ হবে হচ্ছে কি, আমি 2-3টা অঙ্ক দেবো, ঠিক আছে, সেই অঙ্কগুলো করা, হোমওয়ার্কে 2-3টা অঙ্ক দেবো, সেই অঙ্কগুলো করা। এবার
এগুলো একটু একটু পড়ে আসবে পরের দিনটা এগুলো পড়ে আসবে। চলো, তো তোমরা এবার পরের দিন আমি ইলেকট্রোমোটিভ ফোর্স এত লেট করে অনেক আজ দেরি করে হয়তো পড়িয়েছি বা ইয়ে হয়েছে, তার জন্য আর একটু টানা উচিত ছিল। ঠিক আছে, অসুবিধা নেই, বহুত টাইম হ্যাঁ আমারে পাস। ঠিক আছে, চলো, তো আগুন লাগাতে থাকো। অল দ্য বেস্ট, টাটা।